ভাবছো? দেখছি। কি দেখছো? তোমাকে ভাবছিও। কি ভাবছো? আমি তোমার টেক কেয়ার করছি, আমরা দুজন দুজনের অংশ হয়ে যাচ্ছি। অংশ হয়ে যাচ্ছি নাকি? কেন যাচ্ছি না? যাচ্ছি তো। বন্ধু তো বন্ধুরই অংশ, তাই না? জীবনের অংশ। শুধু বন্ধু আর কিচ্ছু না? আমি কিন্তু তোমাকে নিয়ে আপাতত শুধু তোমার টেক কেয়ার করি। আন্টি কোথায়? মা এই তো খাবার নিয়ে বসে আছেন আমার জন্য। সে কি, তোমরা এখনো খাওনি? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। যাও খেয়ে এসো। আরে আমরা তো পরেও কথা বলতে পারবো। না সেজন্য না, আমরা এমনিতে একটু পরে খাবো। এত কিছু না করে আন্টিকে বলো একটা মেয়ে দেখে তোমাকে বিয়ে দিয়ে দিতে। বিয়ে তো দিয়েছিলই, টিকলো না। টিকবে কিভাবে? ছেলে এত আনরোম্যান্টিক হলে? কেন, আমি কি খুব বেরসিক? দুষ্টুমি করলাম। তুমি এত সিরিয়াস হয়ে গেলে কেন? এমনি বললাম, সিরিয়াস হইনি। রাশেদ, খেতে আয়। মা শোনো, এদিকে এসো। মা, ও হচ্ছে অপরাজিতা। আমি তোমাকে বলেছিলাম, আর অপরাজিতা আমার মা। আন্টি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো মা? জি ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। রাশেদ সব সময় তোমার গল্প করে। তুমি একসময় আসো না দেশে, তখন তোমার মুখ থেকে সব গল্প শুনবো। আসতে তো চাই আন্টি, কিন্তু কাজের এত প্রেশার, কবে যে আসতে পারবো জানি না। এসো না, আর সামনে আমার ছুটিও আছে কদিন, অনেক মজা হবে, এসো। দেখি সামারে ছুটি পেলে আসবো। আচ্ছা শোনো, তোমরা গল্প করো, আমি গেলাম। খেতে আসিস? হ্যাঁ আসছি। এই, তুমি আমার কথা আন্টিকে এত কি বলো বলো তো? ও আমি তোমাকে নিয়ে এই তো সমস্ত পচা পচা কথা বলি। ও আচ্ছা আচ্ছা, এই কথা না। ঠিক আছে, আমি দেশে এসে নিই, তারপর তোমার নামে এত এত পচা পচা কথা বলবো। সেই পচা কথাগুলো বলার জন্য না হয় আসো। আরে বাবা আসবো তো, একটু ধৈর্য ধরো না। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিনরাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিনরাত সাঁতার কাটতাম। আমাদের মা আজও অশ্রুবিন্দু, গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে। সুন্দর না কবিতাটা? হ্যাঁ, খুব সুন্দর। তোমার লেখা? আরে না, হুমায়ুন আজাদের, আমার খুব পছন্দের কবি। ও হ্যাঁ, আই নো হিম, আমি তার নাম শুনেছি। মা অশ্রুবিন্দু তোমার জন্য অপেক্ষা করছে। যাও, তুমি খেতে যাও, আমরা পরে আবার কথা বলবো। হ্যাঁ, পরে আবার কথা হবে। বস। মেয়েটা খুব ভালো, তাই না রে? বাবা, ভালো কি ভালো না সেটা একবার কথা বলে বুঝে গেলে? আমি তো এখনো বুঝতে পারলাম না। যদি ভালো না বুঝতি তাহলে দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা যে তুই ওর সাথে কথা বলিস তা কি বলতি? আচ্ছা, ওর আর কে কে আছে? মা বাবা দুজনেই আছে, সুইডেনেই থাকে। আচ্ছা, ও বড় হচ্ছে ওখানেই। আমি আসলে তেমন কিছু জিজ্ঞেস করি না, কারণ মানে
নিজে থেকে যতটুকু বলে ততটুকুই শুনি। মেয়েটা সত্যি অনেক ভালো মা। সেটা তো আমি জানি, তাই তো প্রথমেই বলেছি মেয়েটা খুব ভালো, নাকি? ও হ্যাঁ, তাই। গুড মর্নিং স্যার। আরে রাশেদ, মর্নিং মর্নিং, এসো এসো এসো, বসো। কেমন আছো? এই তো স্যার ভালো। আপনি কি স্যার ব্যস্ত? হ্যাঁ, অল্প বিস্তর ব্যস্ত, কিন্তু তোমার সঙ্গে আমার দরকার আছে, খুব জরুরি কথা আছে। জি। আমি কদিন ঢাকার বাইরে যাব, ডিপার্টমেন্টে তোমাকে একটু সামলাতে হবে। মিনিমাম 10-15 দিন তো তুমি আমাকে পাবে না। শোনো, আরও একটা সাহায্য তোমাকে করতে হবে। এই কটা দিন আমার ক্লাসগুলো তোমাকে একটু নিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আর এটা তো স্যার আমার অনেক বড় সুযোগ যে আমি আপনার ক্লাস নিতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, কেমন আছো রাইসা? কালকে রাতে আমি আপনাকে এতগুলো ফোন করলাম, একটা ফোনও রিসিভ করলেন না। মেসেজ পাঠালাম এতগুলা, একটা মেসেজও রিপ্লাই করলেন না। আমার আমার অনেক মন খারাপ হয়েছে স্যার। আচ্ছা রাইসা, শোনো, সেটা হচ্ছে তুমি তোমার কোনো বিষয় যদি দরকার হয় তাহলে আমার সাথে ইউনিভার্সিটি টাইমে যোগাযোগ করবে, ওকে? আর এবং সেটা অবশ্যই একাডেমিক বিষয়। আর তুমি ফোনেও যোগাযোগ করতে পারো, কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইম তোমাকে মেনটেন করতে হবে, কারণ মাঝরাতে তো আমি কোনো স্টুডেন্টের সাথে কথা বলবো না, ওকে? স্যার স্যার স্যার, আমি আসলে আপনাকে একটা একাডেমিক ব্যাপারেই ফোন করেছিলাম। হ্যাঁ নিশ্চয়ই, বলো। এখন তো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, পরে মনে হলে যোগাযোগ করো, ওকে? আমি যে সামারে আসবো, তোমাকে কিন্তু পুরো 1 মাসের ছুটি নিতে হবে। কিন্তু সামার্সে তো এখনো 3-4 মাস বাকি, তুমি মাত্র 1 মাসের জন্য আসবে? আচ্ছা, তুমি আমাকে কি কি খাওয়াবে বলো তো? যা খেতে চাও সব। আই শোনো, আমি কিন্তু তোমাদের বাড়িতেই উঠবো। এখানে তো সবই পাওয়া যায়, কিন্তু কেমন যেন স্বাদ হয় না। আসলে খাবার তো ভিন্ন ভিন্ন ওয়েদারে ভিন্ন ভিন্ন স্বাদ হয়। খুব ইচ্ছে ইলিশ আর খিচুড়ি খাবো। শুধু ইলিশ আর খিচুড়ি? আমার মার হাতে যে কোনো রান্না খেলে তুমি মুগ্ধ হয়ে যাবে। খাবো তো, নিশ্চয়ই খাবো। আমি তো ঠিক করেছি দেশে যখন যাব শুধু দেশি খাবার খাবো, কোনো বিদেশি খাবার খাবো না। আজকে থেকে আমার দিন গোনা শুরু। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। সে কি এত তাড়াতাড়ি? আমার এই উইকের পুরো রান্না করে রাখতে হবে, পরে কথা বলবো, কেমন? ওকে, বাই। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো। আচ্ছা স্যার, এই যে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন, আপনিও তো আমাকে জিজ্ঞাসা করতে পারতেন তাই না, যে আমি কেমন আছি? তুমি কেমন আছো রাইসা? জি স্যার, ভালো। কিছু বলবে? স্যার, আজকে কিন্তু আমি একটা একাডেমিক কাজেই আপনার কাছে এসেছি। গুড, বলো। ও স্যার, ওই দিন আবির স্যার আমাদের একটা ক্লাস নিয়েছিল, কিন্তু আমি না ঠিক ওনার পড়াটা বুঝতে পারিনি। আপনি যদি একটু বুঝিয়ে দিতেন। রাইসা, তোমার হাতে কি সময় আছে? জি 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 স্যার। তোমাকে কিছু জরুরি কথা আমি বলতে চাই। জি স্যার, বলুন। সেটা এখানে আজকে না, আমি তোমাকে কাল বলবো, ওকে? আর এখন তুমি আসতে পারো, আমি একটু ব্যস্ত।
কি হয়েছে অপরাজিতার? ও তো কখনো এরকম করে না। কি রে বাবা, চুপচাপ বসে আছিস? খুবই চুপচাপ, বই পড়ছে। হুম, আজ তুই অপরিচিতার সাথে কথা বলছিস না? অনলাইনে পাচ্ছি না। ও, তাহলে নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে। যত ব্যস্তই থাকুক আমার সাথে তো আসলে যোগাযোগ করেই, কিন্তু আজ সকালে অনলাইনে পেলাম না, এখনো পাচ্ছি না। আচ্ছা, একটা ফোন করে দেখ না। ফোন করেছিলাম, বন্ধ। আচ্ছা ঠিক আছে, চল খাবি। মা, তুমি খেয়ে নাও, আমার খেতে ইচ্ছে করছে না। তুই তো কখনো রাতে না খেয়ে থাকিস না, আমাকে সঙ্গ দেওয়ার জন্য হলেও তো খেতে বসিস। সরি মা, চল। আচ্ছা আচ্ছা, তোকে এখন খেতে হবে না, আমি খেয়ে নিচ্ছি, কিন্তু তোর যখন খেতে ইচ্ছে করবে খেয়ে নিবি, ওকে? সালামালাইকুম স্যার, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি স্যার, ভালো। আপনার ক্লাস নেওয়ার চেষ্টা করছি, আশা করি কোনো সমস্যা হচ্ছে না। তুমি যেখানে আছো সেখানে আমি কোনো চিন্তা করি না। থ্যাংক ইউ স্যার। ভালো থেকো। জি, সালামালাইকুম স্যার। এই রেস্টুরেন্টটাতে আগে কখনো আসেনি স্যার, অনেক সুন্দর। স্যার, আবির স্যার না? আবির স্যার এখানে? স্যারের না ঢাকার বাইরে থাকার কথা? স্যার, সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম। আরে রাশেদ, তুমি? কি সৌভাগ্য, দেখা হয়ে গেল। জি স্যার। স্যার আপনি এখানে? হ্যাঁ, মানে ওই আমার এক গেস্ট এসেছে, তাকে নিয়ে একটু এই যে তোমাদের পরিচয় করে দিই, হলো রাশেদ আর ও হলো অপরাজিতা। রাশেদ, তুমি এখানে? তুমি ওকে চেনো? জি স্যার, আমরা বন্ধু, ইন্টারনেটে পরিচয় হয়েছে। ইনফ্যাক্ট উই আর রিয়েলি রিয়েলি গুড ফ্রেন্ড। ভালো হয়েছে। আচ্ছা তোমরা বসো, আমি একটু আসছি। বসো বসো। কেমন আছো রাশেদ? ভালো। তুমি? সারপ্রাইজ। অপরাজিতা, এটা কিন্তু কথা ছিল না। কথা ছিল তুমি বাংলাদেশে আসবে, আমি তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবো, তুমি আমাদের বাড়িতে থাকবে, আমি তোমাকে নিয়ে সারা দেশ ঘুরবো, তুমি আমার মায়ের হাতে রান্না খাবে, রাইট? হবে রাশেদ, আমি আসলে এখানে ঘুরতে আসিনি, একটা জরুরি কাজে এসেছি। কাজে এসছো, ভালো কথা, আমাকে একবার জানাতে পারলে না? প্লিজ রাশেদ, ডোন্ট মাইন্ড। আমি জানতাম না যে আবির স্যারের সাথে তোমার পরিচয় আছে। আমি তো তোমাকে বলেছি যে আমি এখানে একটা জরুরি কাজে এসেছি। আমি ভেবেছিলাম যে কাজটা শেষ করেই আমি চলে যাব, তোমাকে সময় দিতে পারবো না বলে তোমাকে আমি জানাইনি। তারপরও জানাতে পারতে। আসলে হঠাৎ করে হলো তো,
অপরিচিত, এটা কিন্তু ঢাকা চিটাগাং না যে হঠাৎ করে হয়ে গেল। আই এম সরি। আচ্ছা, এক কাজ করি, আমি 1 মিনিটের মধ্যে তোমার মনটা ভালো করে দিই। চলো আমরা মার সাথে দেখা করে আসি। তুমি যাবে? অবশ্যই যাব, কেন যাব না? কিন্তু স্যার, আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে বুঝিয়ে বলছি। লেটস গো। স্যার চলে এসেছে। স্যার, আপনি যদি পারমিশন দেন, ওর বাড়িতে আন্টির সাথে একটু দেখা করতে যেতে চাচ্ছিলাম। ও ঠিক আছে। স্যার, আপনি কিছু মনে করেননি তো? নো 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 নো, দ্যাটস অলরাইট। স্যার, আমি আপনাকে কল করে আমাদের নেক্সট মিটিংয়ের টাইমটা ঠিক করে নিই। ঠিক আছে, এসো। স্যার আপনি বলেছিলেন আপনি ঢাকার বাইরে। ও হ্যাঁ, এ বিষয়ে তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, আমরা আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হ্যাঁ, অপরিচিত হচ্ছে রাইসা, আমার স্টুডেন্ট। হাই। হাই। আচ্ছা শোনো, আমাকে একটু যেতে হচ্ছে, একটু জরুরি কাজ আছে আমার। তোমার সাথে আমি পরে কথা বলবো। ওকে, সি ইউ। বাই। বাই। মা, গো আন্টি। সালাম, কেমন আছো তুমি? জি ভালো আছে। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, অনেক ভালো। আচ্ছা, তো গোপনে গোপনে এসব হচ্ছে আমাকে না জানিয়ে? না না মা, আমি কিছুই জানতাম না। হঠাৎ করে ওর সাথে রেস্টুরেন্টে দেখা, আমাদেরকে কিছু না জানিয়ে চলে এসছে। আচ্ছা, খুব ভালো হয়েছে, চলো নিচে চলো। জি। মা, ওনাকে এসছে একটা কাজে, এখানে বেশি দিন থাকবে না, তোমাকে একবার দেখতে এসছে। আচ্ছা বেশ, তো দেখতে এসছে, এখন থাকবে, কাজ আছে, কাজ করবে। আমাদের বাসায় থাকলে কি কাজ করা হবে না নাকি? হ্যাঁ, থাক না, যে থাকতে চায় না তাকে জোর করে কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। তুই ওকে নিয়ে এখন নিচে যা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। যাও, ভেতরে যাও। জি আন্টি। তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। আমি তো তোমাকে বলেছি আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সব বলবো, নিশ্চয়ই বলবো। আসলে মার ভীষণ ইচ্ছে ছিল তোমাকে রেঁধে খাওয়াবে, সেই সুযোগটা না পেলে হয়তো তিনি কষ্ট পাবেন। তুমি কষ্ট পাবে না? না, যার কাছে আমার কষ্টের কোনো মূল্য নেই, তার জন্য আমি কষ্ট পাই না। আই এম সরি। আমি তো তোমাকে বলেছি যে আমি এখানে একটা বিশেষ কাজে এসেছি, একটা একটা বিশেষ অ্যাসাইনমেন্ট। আমি তোমাকে বলবো, সব বলবো, নিশ্চয়ই বলবো। তোমার কথা শোনা হচ্ছে তুমি স্পাই, একটা বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে এখানে এসছো, কাউকে কিচ্ছু বলা যাবে না। গুড। আমরা কেউ কাউকে হয়তো বুঝতে পারিনি এতদিনে। যতটুকু বোঝার বাকি আছে একদিন নিশ্চয়ই আমরা নিজেদের মতো করে বুঝে নিতে পারবো। কি পারবো না? হ্যালো, হ্যাঁ এই তো আমি আসছি, আর 20 মিনিটস। ঠিক আছে, অল রাইট, ওকে বাই। রাশেদ, আমাকে যেতে হবে। সে কি এখনই? হ্যাঁ এখনই, আমার একটা জরুরি কাজ আছে। কালকে আমাদের দেখা হবে? কাল না,
কাল আমি একটু ঢাকার বাইরে যাব, আমি ফ্রি হয়ে তোমাকে কল করব। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে ড্রপ করে দিই। না না, একদমই না, তোমার একদম কষ্ট করতে হবে না। আমার জন্য একটা গাড়ি এসছে, তুমি বরং আমাকে একটু আন্টির কাছে নিয়ে যাও, আমি ওনার থেকে বিদায় নিয়ে আসি। অপরিচিতা, হ্যাঁ রাশেদ, আমি একটু ব্যস্ত আছি। তুমি এখন কোথায়? আমি আমি ঢাকার বাইরে, পরে কথা বলছি। হ্যাঁ, এখন রাখি। এখান থেকে আর কত দূর? দূর তো একটু আছেই, সময় লাগবে, তবে খুব বেশি সময় না। তুমি নিশ্চিন্তে থাকো। পাবো তো? এতদিনের তোমার যে অপেক্ষা, যে প্রতীক্ষা, তার শীঘ্রই শেষ হবে। আর তো অল্প কিছুক্ষণ। আমার খুব ভয় করছে। তোমার নাম না অপরাজিতা? তুমি ভয় করবে কেন? হ্যালো। সালামালাইকুম স্যার। স্যার আপনি আজকে আসবেন না? না, আমি আসছি না। স্যার আমি সেই সকাল থেকে আপনার জন্য একটা গিফট নিয়ে বসে আছি, আর আপনি আসবেন না। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? কি পেয়েছো কি তুমি? হ্যাঁ, আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবে, টেবিলের উপর গিফট রেখে যাবে, মানে কি সবে? কি সমস্যাটা কি তোমার? কি হলো, চুপ করে আছো কেন? কি রে, কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি মানে? কার সাথে এইভাবে চিৎকার করছিস? আর তুই তো কখনো এরকম করিস না। কারোর সঙ্গে। চল। জীবনটাই হয়তো এরকম, মানুষ যা আশা করে সবসময় তা পূরণ হয় না। তুমি অনেক আশা নিয়ে এসেছিলে, আমিও ভেবেছিলাম তোমাকে সুখী করতে পারবো, কিন্তু হলো না। দেখো, একটা কথা আছে জানো না, যা হয় তা ভালো হয়, আর যা হবে তাও ভালো হবে। যা হলো সেটাও হয়তো ভালোই হলো। দেখা হলে হয়তো তুমি অনেক কষ্ট পেতে। মন রে আজি কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। জীবনে ভালো মন্দ যাই আসুক, সত্যকে সহ। তুমি তো অপরাজিতা, তুমি কেন পরাজিত হবে? কি রে, তুই তো চাটাও খেলি না, তাহলে খাবার দেব? না মা, খেতে ইচ্ছে করছে না। কি আশ্চর্য, রাতেও ঠিক মতো খেলি না, সকালে নাস্তা করলি না। ভালো লাগছে না।
আমি জানি বাবা, তোর মনটা খুব খারাপ, কিন্তু কি করবি বল? ও আমার সাথে কেন এরকম করছে মা? হয়তো কোনো কারণ আছে, একটু অপেক্ষা কর। ও আমাকে শেয়ার করতে পারলো না? এটা তো আমি বলতে পারবো না বাবা। সবকিছু শুধু আমার সাথে কেন হয় মা? অথবা আমাদের সাথে। হয়তো সব দুঃস্বপ্নগুলো আমাদের জন্য জমে থাকে। অল্প একটুর জন্য আমি তাকে দেখতে পেলাম না। অপরাজিতা, হয়তো তিনি তোমাকে দেখা না দিয়ে আরো কোনো বড় দায়িত্বের বোঝা তোমার কাঁধে চাপিয়ে দিয়ে গেলেন, আর সেই দায়িত্ব পালন করার ভার তোমাকে দিয়ে গেলেন। সেই দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। কি দায়িত্ব? জানি না অপরাজিতা, এখানে তুমি নিজেকে খুঁজতে এসেছিলে। এতগুলো বছর তুমি শুধু নিজেকে খুঁজে বেরিয়েছ, শেষ মুহূর্তে এসে বঞ্চিত হলে। হয়তো এটা এই নির্দেশ করে যে তোমার খোঁজার শেষ এখানেই নয়। তুমি যাকে খুঁজতে এসেছিলে তা ঠিকই আছে, আজ তার সঙ্গে তোমার দেখা হয়ে গেলে তোমার এতদিনের খোঁজার শেষ হতো। তুমি সুখে জীবনযাপন করতে। দেখা না দিয়ে তিনি এটাই জানালেন যে শুধু নিজেকে খুঁজলে চলবে না, খুঁজতে হবে অনেক, আরো অনেক কিছু। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কিন্তু তোমার সঙ্গে আমার কোনো কথা নেই রাইসা। কিন্তু আমার আছে স্যার, আর তাছাড়া আপনিও তো বলেছিলেন। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে আমি তোমাকে বলছি যে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। একাডেমিক সম্পর্কের বাইরে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকতে পারে না। কিন্তু কেন স্যার? কারণ তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার টিচার। আর এই সম্পর্কটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি সম্পর্ক। সম্পর্কটি ভালোবাসা, শ্রদ্ধা এবং বিশ্বস্ততা, এর বাইরে কিছু না। কিন্তু স্যার। কোনো কিন্তু নেই রাইসা। আমি অত্যন্ত দুঃখিত যে আমার বারবার তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে হচ্ছে। একটা মানুষকে ভালোবেসে তার কাছ থেকে বাজে ব্যবহার পাওয়া উচিত না, কিন্তু আমার আসলে কিছু করার নেই। আমি ব্যাপারটা করছি যাতে তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তাই। অ্যান্ড আই এম রিয়েলি সরি যে তুমি যেটা চাইছো সেটা কখনো সম্ভব না। আমি সেই সম্পর্কটা ভাবতেও পারি না। আমি ক্লিয়ার? গুড, থ্যাংক ইউ। অপরাজিতা, আমি কি জানতে পারি যে তুমি আমাকে এভাবে এড়িয়ে চলছো কেন? আমি তোমাকে বলতে পারবো না। কেন পারবে না? আমি জানি না। অপরাজিতা প্লিজ, তুমি বলো আমাকে। রাশেদ প্লিজ আমাকে ক্ষমা করো। আমাকে তুমি কিছু জিজ্ঞেস করো না। আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। আমি আসি।
ব্যাপার রাশেদ? বসো বসো। কি হয়েছে তোমার? স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। করো, সে অধিকার তোমার আছে। যদি প্রশ্নটা ব্যক্তিগত হয় তাহলে? যদি প্রশ্নটা ব্যক্তিগত হয় তাহলে প্রশ্ন করার অধিকার তোমার আছে, কিন্তু উত্তর দেওয়ার বা না দেওয়ার অধিকারও তো আমার আছে, তাই না? তা তো নিশ্চয়ই স্যার। বলো, কি জানতে চাও? স্যার, আপনি অপরাজিতাকে কিভাবে জানেন? মানে ওর সম্পর্কে আপনি কি জানেন, আমাকে কি বলবেন স্যার? দেখো, প্রশ্নটা যদি আমার ব্যক্তিগত বিষয় হতো তাহলে আমি উত্তর দিতাম, কারণ তোমাকে আমি অনেক স্নেহ করি। তুমি আমার প্রিয় ছাত্রদের মধ্যে একজন ছিলে, এখন তো আবার প্রিয় সহকর্মী। কিন্তু প্রশ্নটার উত্তর দেওয়ার মালিক আমি নই, এটা আরেকজনের ব্যক্তিগত বিষয়। যেহেতু অপরাজিতা তোমার বন্ধু এবং কথাটা তোমায় বলেনি বা বলতে চায়নি, সেহেতু আমি ধরে নিতে পারি যে বিষয়টা তোমার কাছে সে প্রকাশ করতে চায়নি। Am I wrong? তার মানে ওর এই ব্যক্তিগত বিষয়টা আমি তোমাকে বলে দিতে পারি না, সময় হলে সে নিজেই তোমাকে বলবে। আমি ঠিক করেছি আমি চলে যাব। পরাজয়টা মেনে নিলে তাহলে? জগতে এমন কিছু দুঃখ আছে যা ভোলার মতো দুঃখ আর নেই। আমি খুব ভেঙে পড়েছি। ওখানে গিয়ে কিছুদিন আমার শক্তি সঞ্চয় করা প্রয়োজন। এখানে থেকে শক্তি সঞ্চয় করতে পারছো না? জানি না, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তুমি রাশেদকে কতটুকু চেনো? যতটুকু চিনি তা খুব ভালোভাবেই চিনি, কিন্তু সে আমার ব্যক্তিগত জীবনের কথা কিছুই জানে না। তুমি ওকে একটু বলে দেখলে পারতে। দেখো, রাশেদকে আমি তার ছাত্র জীবন থেকে চিনি, তার ব্যক্তিগত সব কিছুই আমার জানা। যাবার আগে অন্তত ওর সঙ্গে একবার কথা বলে গেলে পারতে, তাই না? আমি জানি রাশেদ, তুমি আমাকে নিয়ে, তোমাকে নিয়ে, মানে আমাদেরকে নিয়ে ভেবেছ। আমিও যে ভাবিনি তা নয়, আমিও ভেবেছি, স্বপ্ন দেখেছি। ঠিক তখনই আমার স্বপ্নের মাঝখানে এসে দাঁড়িয়েছে এক স্পর্শকাতর বিষয়, যা আমাকে ছাড়িয়ে নিয়েছে আমার স্বপ্নের কাছ থেকে। তারপর আমি আর আমাদেরকে নিয়ে ভাবতে পারিনি। কি সেটা? আমি তোমাকে সেটা বলতে পারবো না রাশেদ। আমার ভয় হয় যদি তুমি আমাকে তাচ্ছিল্য করো, ঘৃণা করো, আমি সেটা সহ্য করতে পারবো না। তাই আমি কখনো সে কথা তোমাকে বলবো না। এতদিনে তুমি এই আমাকে চিনেছ, আমি তোমাকে ঘৃণা করব কেন? হ্যাঁ রাশেদ, বছরের পর বছর ধরে আমি একজন মানুষকে খুঁজছি। তাকে খুঁজে পাওয়ার জন্য
আমি বাংলাদেশ পর্যন্ত এসেছি। তুমি জানতে চাও সে কে? সে আমার মা, একজন বীরাঙ্গনা। তিনি এতদিন বেঁচে ছিলেন, প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন। আমি এসেছিলাম তাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাকে আমি শেষ দেখাটাও দেখতে পাইনি। বীরাঙ্গনা নাম দিয়ে হয়তো আমাদের দেশের মানুষ তাদেরকে একটা সম্মান দিয়েছে, কিন্তু সত্যি কি তারা সম্মান পেয়েছে? পেয়েছে শুধু ঘৃণা। যারা মরে গিয়েছে ঘৃণা নিয়ে মরে গিয়েছে। তাদের সন্তানেরা কেউ তাদের মায়ের পরিচয় দিতে পারে না, যেমন করে দিতে পারি না আমি আমার মার পরিচয়। তুমি ঠিক বলেছো অপরাজিতা, ঠিক বলেছো তুমি। যে অপরাজিতাকে নিয়ে আমি এতদিন স্বপ্ন দেখতাম, আজ থেকে সেই অপরাজিতাকে নিয়ে স্বপ্ন দেখা আমি বন্ধ করলাম। তুমি যে এটাই বলবে আমি জানতাম। না, তুমি জানো না, কিচ্ছু জানো না তুমি। তোমার এত বড় সাহস যে তুমি একজন বীরাঙ্গনাকে ঘৃণ্য বলছো, যে মানুষটা তার সর্বস্ব ত্যাগ করে তারপর অবহেলা বঞ্চনা নিয়ে জীবনযাপন করছে, তাকে তুমি ঘৃণ্য বলছো? যার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশের মাটিতে আমি বড় হয়েছি, যার রক্তের উপর গর্ব ভরে আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, আমি আমি তাকে ঘৃণা করব? তাদের সন্তানকে ঘৃণা করব? আমি বীরাঙ্গনা সন্তান অপরাজিতাকে না, আমি সেই মানুষটাকে ঘৃণা করি যে কিনা আমাকে এতটা নীচ, এতটা পাষণ্ড আর অমানুষ ভাবতে পেরেছে। তুই ঠিক বলেছ অপরাজিতা, আমি ভুল করেছিলাম। একজন ভুল মানুষকে আমি ভালোবেসেছিলাম। আর যদি ঘৃণা করতেই হতো তাহলে ঘৃণা করতাম আমার নিজেকে। যদি ঘৃণা করতেই হতো তাহলে আমি ঘৃণা করতাম আমার নিজের মাকে। কারণ তুমি জানো না অপরিচিতা, আমার মাও একজন বীরাঙ্গনা। কিন্তু এ নিয়ে আমার এক বিন্দু পরিমাণ হীনমন্যতা নেই, বরং আমি গর্ব করি যে আমি এই মায়ের একজন সন্তান, আমি একজন বীরাঙ্গনার সন্তান। আমার মা তার সম্ভ্রমের বিনিময়ে হলেও তার মাতৃভূমি রক্ষা করেছেন, আমি সত্যিই গর্ব করি। রাশেদ প্লিজ, আমাকে সান্ত্বনা দেবার জন্য তুমি এখন বানিয়ে বানিয়ে মিথ্যে বলো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এই মিথ্যেটা বলার কোনো দরকার ছিল না। আমার রাশেদ যা বলেছে সত্যি বলেছে। 1971 সাল একদিন হঠাৎ পাক হানাদার বাহিনীরা অতর্কিতে হামলা করে আমাদের গ্রামে।
সাথে ছিল তাদের দোসরেরা, রাজাকারেরা। গ্রামের পর গ্রাম চালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। অনেক মানুষ মারা গিয়েছিল তখন। আমার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল। তারপর আমাকে ধরে নিয়ে যায়। তখন আমার বয়স 15 কি 16। কত স্বপ্ন ছিল আমার, মুহূর্তেই সে স্বপ্ন ভেঙে চুরে খান খান হয়ে যায়। তারপর এক বিভৎস নারকীয়তা। আমি অনেক ভাগ্যবান যে মহান ব্যক্তিটি আমাকে সেই নারকীয়তা থেকে উদ্ধার করেছিলেন। তিনি আমাকে সম্মান দিয়েছেন, গর্ব দিয়েছেন, প্রতিষ্ঠা দিয়েছেন। তিনি আমাকে বিয়েও করতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে সেইভাবে গ্রহণ করিনি। তবে তিনি যাবার আগে তার যা কিছু ছিল, সহায় সম্পত্তি, টাকা পয়সা, সব কিছু আমাদের দিয়ে যান। আমার ছেলে আমাকে অনেক সম্মান করে। আমার আর কি চাই? শুধু তাই নয়, আমার ছেলে দেশের সমস্ত বীরাঙ্গনাদের জন্য, তাদের গর্ব সম্মান দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। অপরাজিতা, আমি অন্যান্য অনেক লোভনীয় চাকরির ছেলে। আমি শিক্ষকতা করি শুধুমাত্র তরুণদের মনে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য। আমি তাদেরকে দেশের কথা বলি, স্বাধীনতার কথা বলি, আর যারা এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে তাদেরকে সম্মান করতে বলি। এটা আমার জন্য একটা যুদ্ধ, আর আমি জানি একদিন না একদিন এই যুদ্ধে আমাদের বিজয় হবেই। আর এই যুদ্ধটা আমি চালিয়ে যেতে চাই। আমাকে ছেড়ে গেছে আমার কাছের বন্ধুরা, আমার স্ত্রী, কিন্তু তবুও আমি এই লক্ষ্য থেকে বিচ্যুত হইনি। এখন তুমি সেই যুদ্ধে যোগ দেবে না চলে যাবে, নির্ভর করছে সম্পূর্ণ তোমার উপর। আমি জানতাম না যে আমার মতো কষ্ট তোমার মুখেও লুকিয়ে আছে। আমাকে ক্ষমা করে দিও। আমি তো আমার মাকে দেখতে পেলাম না। কে বলেছে তোমার মাকে দেখতে পাও? আমাকে দেখো, আমি আমি তোমার মা। এত যুদ্ধের মধ্যেও যখন যখন প্রতিদিন নতুন সকাল দেখি, যখন আমি আমার মাকে দেখি, তোমাকে দেখি, আমার মনটা ভালো হয়ে যায়। অপরাজিতা, আমি আমার মাকে ভালোবাসি, ঠিক তেমনি তোমাকেও ভালোবাসি। এই যুদ্ধে তুমি কি আমার সঙ্গী হবে অপরাজিতা? আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিনরাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি,
সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, 3 বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিনরাত সাঁতার কাটতাম।